আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সলভের আজকে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা পড়বো। সো আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া, পড়ালেখা করতেছি বুটেক্সে। সো আজকে চলো আমরা টাইপ ওয়াইজ সলভ শুরু করি। প্রথমে আমাদের যে টাইপটা আছে সেটা খুবই ইজি টাইপ, তোমাদের জন্য খুব একটা প্যারা হয় না। সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক সংক্রান্ত যাবতীয় সমস্যা। সো আমরা এগুলোর থিওরি পার্ট কিন্তু আগেই কভার করে আসছি, এখন আমরা ম্যাথমেটিক্যাল পার্টে সুইচ করতেছি। তো চলো, আমাদের এখানে যে জায়গাটা আছে সেটা হচ্ছে 2a + b, এখান থেকে c তৈরি হয়েছে। এই বিক্রিয়ায় c গঠনের হার বলা আছে। আমাকে বলছে dA/dt এর মান কত। সো খেয়াল করো, এখানে যে dA/dt এর মানটা বের করতে বলছে, এইখানে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবকের বা হার সমীকরণের একটা জায়গা আমরা জানি, সেটা হচ্ছে c গঠনের হার দেওয়া আছে dA/dt। সো আমরা দেখো c হচ্ছে উৎপাদ আর a হচ্ছে বিক্রিয়ক, তাহলে আমরা বলতে পারি যে আমাদের a এর ক্ষেত্রে আমরা এরকম একটা জিনিস লিখলাম ddt অফ a এর ঘনমাত্রা, এবং সামনে যেটা থাকতো সেটা সামনে যে টুটা থাকতো এটাকে আমরা উল্টায় হাফ লিখতাম, এরকমই তো লিখতাম তাই না। আচ্ছা, এটা যেহেতু একটা বিক্রিয়ক তাই মাইনাস দিতাম, ইকুয়াল টু আমরা কি করতাম c, তাই না। c তো একটা উৎপাদ, তাহলে ddt অফ c এর ঘনমাত্রা, এবং উৎপাদের ঘনমাত্রা যেটা আছে এর সামনে দেখো কোনো সংখ্যা নাই তাই 1/1 লেখার দরকার নাই। সো এখন আমাকে বের করতে বলছে কি -dA/dt এর ভ্যালুটা, তাহলে -dA/dt এই যে ভ্যালুটা হবে, এটা হবে যে ভ্যালুটা dC/dt, c গঠনের হার কিন্তু দিয়ে দিচ্ছে 2.2 × 10⁻³ আর এই যে সামনে যে নিচে যে 2টা ছিল এই 2টা ওই সাইডে গুণ হয়ে গেলে এটা হয়ে যাবে 4.4 × 10⁻³ ইউনিটটা ওই যেটা দেওয়া আছে মোল পার লিটার পার মিনিট। সো ইউনিটটা এখানে দিয়ে নিব, তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া এইটা। আশা করি বুঝতে পারছো, কুয়েট 18-19 এর ম্যাথ। তারপরে বলছে হাফ অফ a থেকে 2b তৈরি করা হয়েছে। বিক্রিয়াটির জন্য a এর নিঃশেষিত হয়ে যাওয়া আর হারের সাথে b বেড়ে যাওয়ার হারের সম্পর্কিত প্রকাশটা বের করতে বলছে। সো আবারও একই রকম কথা যে -dA/dt, ওকে, আর এখানে হাফ 1/, করে দিলে এটা হয়ে যায় কি ভাইয়া, দেখো খেয়াল করো 1/2 মানে এটা উল্টায় যায়, এটা হয়ে যায় হচ্ছে 2, সামনে চলে আসে হচ্ছে 2, তার মানে এটা চলে আসে -2 ইকুয়াল টু লেখা যায় b এর ক্ষেত্রে কি, b এর ক্ষেত্রে লেখা যায় d/dt অফ b, এবং এটা একটা হচ্ছে কি ভাইয়া উৎপাদ, আর উৎপাদের ক্ষেত্রে কি হবে 1/, পজিটিভ হবে এবং এটা 2 কে 1/2 লিখে দিতে পারবো। এরকম কোন জায়গায় অপশন কি আছে আমাদের? এরকম অপশন আমি dA/dt এর সামনে কখনো দেখতেছি না 2, তাহলে এই 2টাকে আমি এই সাইডে নিয়ে যাই। সো 2টাকে যদি আমি এই সাইডে নিয়ে যাই তাহলে এখানে থাকে একটা মাইনাস, আর 2টা এই সাইডে নিয়ে গেলে নিচে আর একটা 2 গুণ হয়, তাহলে এটা হয়ে যায় 1/4। তাহলে -dA/dt 1/4 নিচে কোনটার আছে, এই যে -dA/dt 1/4 dB/dt। সো এইটাই হবে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো, সাইড সেন্স করা হয়েছে জাস্ট। ওকে, নেক্সট, a ও b দুটি বিক্রিয়কের, a আর b দুটি বিক্রিয়ক আছে, দুটি বিক্রিয়কের প্রত্যেকের প্রারম্ভিক ঘনমাত্রা বলে দিছে। আমাকে বলছে বিক্রিয়াটির প্রারম্ভিক গতির হারও বলে দিছে। আমাকে বলছে বিক্রিয়াটির গতির হার ধ্রুবক নির্ণয় করো। তোমরা কি একটা বিষয় জানো, ভরক্রিয়া সূত্র? ভরক্রিয়া সূত্রটা এটা বলে কোন একটা বিক্রিয়ার হার মানে রেট অফ রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল টু ওই বিক্রিয়ার হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বা আংশিক চাপের সমানুপাতিক। সো এই যে বিক্রিয়কের, ধরো এরকম ব্যাপারটা, সো এই যে রেট অফ রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল টু বিক্রিয়কের ঘনমাত্রা বা আংশিক চাপের হচ্ছে মানে হচ্ছে সমানুপাতিক, আংশিক চাপের ঘনমাত্রা বা আংশিক চাপের গুণফলের সমানুপাতিক। অনেক সময় ওই যে সামনের সংখ্যাগুলো ঘাত সংখ্যাগুলো পাওয়ার আকারে উঠে যায়। সো এই হচ্ছে সূত্রটা। এখন এই জায়গা থেকে তুমি রেট অফ রিঅ্যাকশন বা প্রারম্ভিক গতির হার, এটাকে তুমি বলতে পারো হচ্ছে প্রারম্ভিক গতির হারকে আমরা হচ্ছে dx/dt এভাবে প্রকাশ করতেই পারি। আর এখানে প্রপোর্শনালটা যদি তুমি তুলে দাও একটা হার ধ্রুবক পাও, যেটাকে আমি k দ্বারা রিপ্রেজেন্ট করলাম, k × a, আর এখানে দিলাম হচ্ছে b। তাহলে এখান থেকে দেখো dx/dt এর ভ্যালু কিন্তু তোমার দেওয়া আছে, তার মানে আমার বের করতে হবে k, এই যে হার ধ্রুবক। তাহলে k সমান কি হবে, k সমান হবে উপরে হচ্ছে dx/dt আর নিচে হবে a আর b এর ভ্যালুটা। সো এখন জাস্ট ক্যালকুলেটরে বসায় দাও, বা dx/dt এর ভ্যালুটা কত আছে, 1.6 × 10⁻³ 1.6 × 10⁻³ আর a আর b এর ঘনমাত্রা কত আছে 0.2 আর 0.2 মানে 0.20 তার হোল স্কয়ার। সো এখান থেকে ভ্যালু আসে 0.04। সো 0.04 কোনটা আসে, 0.04 ভ্যালুটা আসে, বাট এখানে কি আসছে এটা, ওকে, আমার এখানে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে ভাইয়া
4 × 10⁻³ যেটা অপশনে তুলায় কোনোভাবে মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক, হয়তো অন্য কোনো জায়গার অপশন উঠে গেছে, সো এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, এটাই অ্যান্সার হবে, এখানে অ্যান্সার নাই আর কি। এ থেকে এক্স, এই যে বিক্রিয়াটি দেওয়া আছে, এ থেকে এক্স বিক্রিয়াটির বিক্রিয়ার হার কি বলা আছে। সো আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারতেছি যে এখানে হবে dA/dt, যেহেতু এটা বিক্রিয়ক তাই এটা মাইনাস হবে, আর ইকুয়াল টু এটা হবে কি dx/dt। সো এখানে যেহেতু উৎপাদ, এটা হবে পজিটিভ, তাহলে dx/dt কোথায়, dx/dt এটার আগে হবে পজিটিভ, dA/dt এর আগে হবে নেগেটিভ। ঠিক আছে, ক্লিয়ার। সো এটা গেল আমাদের টাইপ নাম্বার 1। ওকে, তো আমরা টাইপ নাম্বার 2 দেখছি, রাসায়নিক সাম্যাবস্থা লাসাতেলিয়ার নীতি। এটা খুবই কম কোশ্চিন আসে এখান থেকে, খুব একটা বেশি আসে না। আমাকে বলছে নিচের কোনটি রাসায়নিক সাম্যাবস্থার নিয়ামক নয়। আমরা জানি লাসাতেলিয়ার নীতি যদি খেয়াল করো, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, তিনটা নিয়ামক আছে। সো এইটাই, আর হচ্ছে প্রভাবক এখানে না, এটাই হচ্ছে আমাদের তাহলে আনসার। নিচের কোনটি আয়নিক ও সমসত্ব সাম্যাবস্থার উদাহরণ। এখানে একটা কোশ্চিনে ভুল আছে, সেটা হচ্ছে এটা গ্যাস হবে। হ্যাঁ, সরি, এটা গ্যাস বলতেছে, এটা অ্যাকুয়াস হবে। এবার দেখো, এবার অ্যান্সার দাও। সো এখানে বলা হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড, হ্যাঁ, আর এখানে গ্যাস। গ্যাস আমাকে বলছে সমসত্ব, সমসত্ব মানে বুঝে সমান দশায় থাকবে সবাই। এই দুইটা গ্যাস থাকলেও এখানে এটা সলিড, তাহলে এটা সমসত্ব হইলো না। এটা সলিড, এটা অ্যাকুয়াস বাদ, এটা সলিড, এইগুলো গ্যাস বাদ, এটা অ্যাকুয়াস, এটা অ্যাকুয়াস, এটা অ্যাকুয়াস, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে তো? আর আয়নিকও দেখো প্রত্যেকটা ভেঙে গেছে পজিটিভ নেগেটিভে। আচ্ছা, সো সাম্যধ্রুবক বা কেপিকেসি সংক্রান্ত যে সমস্যাগুলো আমাদের দেওয়া হয়েছে, চলো সেটা একটু দেখি। আমাদেরকে বলছে NH4HS, এটা সলিড, ভালো করে খেয়াল করো। এখন এখান থেকে আমাদের অ্যামোনিয়া গ্যাস আর H2S গ্যাসে সে কনভার্ট করছে। বলছে বিক্রিয়ায় কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক। ভাইয়া কেপি কেসির মধ্যে সম্পর্ক সূত্রটা কি ছিল? কেপি সমান কেসি RT⁴ তাহলে এখান থেকে ∆n এর ভ্যালুটা বের করো। ভাই এই বিক্রিয়ায় ∆n খেয়াল করো, এই যে উৎপাদে 1 মোল, তাহলে ∆n মানে উৎপাদের গ্যাসীয় অণু 2 মোল মাইনাস বিক্রিয়কে তো সব সলিড, গ্যাসীয় তো নাই, তার মানে 0। মানে ∆n এর ভ্যালু কত ভাই? 2। তার মানে এখানে কেপি সমান কেসি RT⁴ এইটাই হবে ভাইয়া কি আমার কি অ্যান্সার। তাহলে এটা কেপি সমান কেসি RT⁴। এটা একটা ভুল করার খুবই ভালো পসিবিলিটিস, কারণ এই সলিডটা অনেকে খেয়াল করবে না, ∆n এর ভ্যালু 1 লিখবে, কেপি সমান কেসি RT লিখে দিবে। এটা যেন না হয়, খেয়াল করব আমরা। ওকে ওকে, কোন বিক্রিয়ায় কেপি ইজ গ্রেটার দ্যান কেসি, সরি আমি ভুল করছি, কেপি ইজ লেস দ্যান কেসি। মনে রাখবা আমাদের যদি এরকম হয় ∆n এর ভ্যালু ইজ গ্রেটার দ্যান 0, তখন আমার স্বাভাবিক সম্পর্ক, ∆n এর ভ্যালু ইজ লেস দ্যান 0, তখন আমার কেপি ইজ লেস দ্যান কেসি। আর ∆n যদি 0, তখন মনে রাখবা কেপি ইকুয়ালস টু কেসি। ঠিক আছে, এই হচ্ছে এমসিকিউ এর জন্য শর্টকাট। তাহলে দেখো ∆n এর ভ্যালু আমাকে বলছে কেপি ইজ লেস দ্যান কেসি, মানে লেস দ্যান 0 হইতে হবে। লেস দ্যান 0 মানে ∆n এর ভ্যালু হইতে হবে আমার নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু তোমার বিক্রিয়া দেখেই চেনার কথা। এই যে বিক্রিয়াটা দেখতেছো, এখানে যদি তুমি ∆n বের করো, উৎপাদের গ্যাসীয় অণু হচ্ছে 2 মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় অণু 3 আর 4 মোল, দ্যাটস মিন -2। এইটাই হবে অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। ওকে, কেপি দেওয়া আছে, কেসি দেওয়া আছে, PCl5 দিয়ে বিক্রিয়া দিছে, বিক্রিয়াটির তাপমাত্রা কত। আবারও একই সূত্র, কেপি ইকুয়ালস টু কেসি RT⁴ সো কেপি দেওয়া আছে, কেপির ভ্যালু 5.36, কেসির ভ্যালু 4.2 × 10⁻²। আর এর ভ্যালু কত বসাবো ভাইয়া? আর এর ভ্যালু কত বসাবো সেটা আমি দেখতেছি। আচ্ছা, কেপি কেসির ক্ষেত্রে যে ব্যাপারটা আসে সেটা একটু বলে দিই। সেই ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো ভাইয়া খেয়াল করো, কেপির যদি তুমি ইউনিট খেয়াল করো, কেপির আসলে কোনো ইউনিট থাকে না, বাট আমরা যখন বের করি সচরাচর ATM⁴ বের করি। আবার কেসির ক্ষেত্রেও সচরাচর কোনো ইউনিট থাকে না, মানে নাই, কিন্তু আমাদের যদি বের করতে দেয় আমরা মোল পার লিটার ⁴ বসাই। তাহলে এখন একটা বিষয় খেয়াল করো, তুমি এখানে কেপি প্রেসারে ATM পাচ্ছ, কেসিতে হচ্ছে লিটার পাইতেছো, দ্যাটস মিন আর এর ভ্যালু লিটার ATM এ কিন্তু 0.0821 হয়। সো তোমাকে 0.0821 লিটার ATM পার মোল পার কেলভিনেই কিন্তু এই ভ্যালুটা বসাইতে হবে। আমাদের এই জায়গাটা একটু সতর্ক থাকা লাগবে। আর এর ভ্যালু 0.0821 বসাইলাম, আর টি এর ভ্যালুটা আমার বের করতে হবে। ∆n এর ভ্যালুটা কত ভাইয়া? ∆n এর ভ্যালুটা হচ্ছে, দেখো এখানে ∆n এই বিক্রিয়া দিয়ে দিছে। ∆n সমান কি? ∆n সমান PCl5 PCl3, মানে PCl3 প্লাস উৎপাদের গ্যাসীয় অণু হচ্ছে 2 মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় অণু হচ্ছে 1, মানে 1, তার মানে ভ্যালু হচ্ছে 1। দ্যাটস মিন খুবই ইজি, তুমি এখান থেকে জাস্ট সাইড চেঞ্জ করে টি এর ভ্যালুটা বের করে নিয়ে আসবা।
টি এর ভ্যালু ফার্স্ট অফ অল তুমি এখান থেকে পাবা কেলভিনে, যদি কেলভিনের সাথে না মিলে তখন এখান থেকে -273 করে ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করবা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার, তোমরা এটা নিজেরা বের করে নিবা। ওকে, আশা করি বুঝতে পারছি। তো নেক্সট চলো, 700 কেলভিন তাপমাত্রায় আমার নাইট্রোজেন আর অক্সিজেন এই দুইটার বিক্রিয়ার সাম্যাঙ্ক দেওয়া আছে। আমাকে বলছে সাম্যাঙ্ক দিয়ে দিছি, ওকে ওকে 700 কেলভিন তাপমাত্রায় নাইট্রোজেন থেকে অক্সিজেন বিক্রিয়া করে 2NO তৈরি করছে, যেটা সাম্যাঙ্ক তোমার দেওয়া আছে। এখন বলছে সাম্যাঙ্ক মানে কেসি এর ভ্যালু দেওয়া আছে 700 কেলভিন তাপমাত্রায়। এবার কি করছে, তোমার NO থেকে হাফ অফ N2O2 তৈরি করছে। দেখো বিক্রিয়াটা টোটালি উল্টাই দিছে, আগে ছিল N2O2 2NO, এখন আছে NO থেকে হাফ নাইট্রোজেন হাফ অক্সিজেন। মানে ফার্স্ট কথা বিক্রিয়াটা কি করছে, উল্টাই দিছে, বিক্রিয়াটা কিন্তু উল্টাই দিছে। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে বিক্রিয়াটির দেখো কি চেঞ্জ হয়েছে। আগে বিক্রিয়াটিতে এখানে NO তৈরি হয়েছিল 2 মোল, এখন দেখো এখানে NO আছে 1 মোল। আগে বিক্রিয়াটিতে নাইট্রোজেন ছিল 1 মোল, এখন আছে হাফ মোল। অক্সিজেন ছিল 1 মোল, এখন আছে হাফ মোল। দ্যাটস মিন এই বিক্রিয়ায় দুইটা কন্ডিশন হয়েছে। আমি একটু দেখাই দিই তোমাদেরকে। ফার্স্টে ছিল নাইট্রোজেন যোগ অক্সিজেন বিক্রিয়া করে 2NO তৈরি ছিল। এটাই এখানে তোমার কেসির ভ্যালু একটা দেওয়া ছিল, কেসির ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 0.0625। ওকে, ডান। এখন এই বিক্রিয়াটাতে ফার্স্ট অফ অল উল্টাই দিছে বা 2 দিয়ে ভাগ করছে, যেটাই করো দেখো এইটা উল্টাই দেখো নাইট্রোজেন থেকে এখন তৈরি হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইড থেকে নাইট্রোজেন প্লাস অক্সিজেন। সো এখন এই জায়গায় কি হয়েছে, এখানে ফার্স্ট অফ অল 2 দ্বারা ভাগ হয়ে গেছে, তার মানে এটা 1 মোল হয়ে গেছে, এটা 1 মোল ছিল, এটা হাফ মোল হয়ে গেছে, এটা হাফ মোল হয়ে গেছে। এই তো অবস্থা। তাহলে এখন দেখো কি করা যায়। যেটা দ্বারা ভাগ হয়, এই ধরনের ম্যাথে মনে রাখবা, যেটা দ্বারা ভাগ হয় সেটা হচ্ছে উপরে উঠে যায়, যেটা দ্বারা ভাগ হয় সেটা হচ্ছে উপরে উঠে যায়। আর বিক্রিয়াটা যেহেতু উল্টাই দিচ্ছে, তাহলে তোমার কেসির ভ্যালুটা উল্টাই যাবে। তাহলে এখানে কেসির ভ্যালুটা কেমন হবে ভাইয়া, কেসির ভ্যালুটা এরকম হবে, কেসির ভ্যালুটা এরকম হবে। আগে ফার্স্ট অফ অল নিউ কেসি ধরো, নিউ কেসির ভ্যালুটা এরকম হবে, বিক্রিয়াটাকে উল্টাই দিছো, মানে বিক্রিয়াটা হয়ে গেছে হচ্ছে এরকম যে 1 বাই আগের কেসি, 1 বাই কেসি। এবং বিক্রিয়াটিতে তুমি কি করছো হচ্ছে 2 দ্বারা ভাগ করছো বা হাফ দ্বারা গুণ করছো, একই তো কথা। 2 দ্বারা গুণ করা যে কথা, হাফ দ্বারা ভাগ করা একই কথা, মানে সরি 2 দ্বারা ভাগ করা যে কথা, হাফ দ্বারা গুণ করা একই কথা। সো এই জিনিসটা তুমি জাস্ট পাওয়ারে তুলে দিবা। কি করবা, এই জিনিসটা তুমি জাস্ট পাওয়ারে তুলে দিবা। সো এটাকে এই যে হাফ দ্বারা গুণ করছো, এই হাফটা তুমি পাওয়ারে তুলে দিবা। তাহলে এই জিনিসটাকে লেখা যায় যে 1 বাই রুট ওভার কেসি। তাহলে 1 বাই রুট ওভার কেসি মানে কি, যে আগে যে ভ্যালুটা ছিল, যে ভ্যালুটা ওইটার হচ্ছে জাস্ট রুট কেসি করে দিবা 1 বাই উল্টাই 0.0625। তাহলে এখানে আসতেছে হচ্ছে 4। তাহলে আমার অ্যান্সার কত, আমার অ্যান্সার হচ্ছে ভাই 4। ক্লিয়ার? তো এই ম্যাথগুলো একটু ভালোভাবে খেয়াল করবা কিন্তু, ঠিক আছে? যদি না উল্টাইতো তাহলে কি হইতো, তাহলে জাস্ট হচ্ছে যে কেসিটা আগে ছিল ওই কেসির সাথে তোমার হাফ দ্বারা যেহেতু মাল্টিপ্লাই হয়েছে, হাফটা জাস্ট পাওয়ারে উঠে যেত। এই তো অবস্থা, এরকম আমাদের চিন্তা করতে হবে। এখন দেখো এখানে কি বলছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.5 atm চাপে 15.6% PCl5 বিয়োজিত হয়, কেপি এর মান বের করতে বলছে। সো এই ধরনের ম্যাথে তোমাদের ক্লাসে দেখানো হয়েছিল যে কেপি এবং কেসি এর বেশ কিছু রাশিমালা আছে যেগুলো তোমার এমসিকিউ এর জন্য মুখস্থ করা লাগবে, তাই না? আচ্ছা দেখো তো কেপি এর রাশিমালা, এই ক্ষেত্রে যদি আমার PCl5 বিয়োজিত হয়, PCl5 বিয়োজিত হয় না, PCl5 এখানে লিখে দিই, PCl5 বিয়োজিত হয়ে PCl3 আর ক্লোরিন তৈরি করে সবাই গ্যাস। সো এই ক্ষেত্রে এখানে আলফা আলফা ধরলে উপরে থাকে আলফা স্কোয়ার উৎপাদ, আর নিচে থাকে হচ্ছে 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। আর এটার সাথে ডেল্টা এন এর ভ্যালু কত, 2 উৎপাদ মাইনাস 1, মানে এখানে একটা পি দ্বারা গুণ হবে। এটা জাস্ট আমার শর্টকাট, আমি এভাবে মনে রাখছি, তোমাকে জাস্ট মুখস্থ করে ফেলা লাগবে এটা। তাহলে আলফা স্কোয়ার কত, আলফা মানে হচ্ছে এই যে বিয়োজন মাত্রা 15.6%, মানে এটাকে আবার 100 দ্বারা ডিভাইড করো, তাহলে এটা আসতেছে 0.156 হোল স্কোয়ার, 1 মাইনাস 0.156 হোল স্কোয়ার। আর এখান থেকে পি এর ভ্যালু কত, 1.5। সো এখান থেকে যা আসে সেটাই অ্যান্সার। চলো আমরা বের করি। এখানে আমাদের আসতেছে হচ্ছে 0.156 তার হোল স্কোয়ার, 1 মাইনাস 0.156 হোল স্কোয়ার ইন্টু 1.5। সো এটা আমাদের আসে হচ্ছে 0.037। এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? 0.0374। ঠিক আছে, ওকে ডান। সো নেক্সট চলো, আমাদের এই টাইপটাও শেষ। আমাদের এখন আসতেছে অ্যাসিড ক্ষারকের টাইপ, হ্যাঁ, টাইপ 4।
তো দেখো আমাদের 4টি অ্যাসিডের পিকে এর মান দেওয়া আছে। আমাকে বলছে কোন অ্যাসিডটি সবচেয়ে বেশি শক্তিশালী। ভাইয়া তোমরা যারা ভালো মতন পড়ছো, ক্লাসটা করছো, কনসেপ্ট ক্লাস করছো বা চ্যাপ্টারটা ভালো মতন পড়ছো, তুমি জানো যে অ্যাসিডের ক্ষেত্রে তার বিয়োজন ধ্রুবকের মান যত বাড়ে তার সবলতা বা সক্রিয়তা তত বাড়ে। আর অ্যাসিডের ক্ষেত্রে যার পিকে এর ভ্যালুটা যত বাড়ে তার সবলতা হচ্ছে তত কমে যায়। তা আমাকে চাইছে যে পিকে এর ভ্যালু দেওয়া আছে কোন অ্যাসিডটি সবচেয়ে বেশি শক্তিশালী। তার মানে পিকে এর মান বাড়লে যদি সবলতা বাড়ে, তাহলে পিকে এর মান যদি কে এর মান বাড়লে যদি তার সক্রিয়তা বাড়ে, পিকে এর মান যদি কমে, পিকে এর মান বাড়লে তার সবলতা কমে, এই কথাটা মনে রাখবে। তার মানে পিকে এর মান যদি কমে যায় তাহলে অ্যাসিডের সক্রিয়তা বেড়ে যায়, এই ব্যাপারটা মাথায় রাখবা। তাহলে আমার শক্তিশালী অ্যাসিড কোনটা যার পিকে এর মান অনেক কম। সো পিকে এর মান কম কার, এই দেখো লাস্টের ডি অ্যাসিডটার 1.8 সবচেয়ে কম। মানে আমার হচ্ছে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার একটু বলে দিই কে আর পিকে এর মধ্যে সম্পর্ক মনে রাখবা, পিকে ইকুয়ালস টু মাইনাস লগ অফ কে এ। কে এর কোনো ভ্যালু দেওয়া থাকলে সেখান থেকে পিকে ভ্যালু বের করার সূত্র হচ্ছে মাইনাস লগ অফ কে এ। হ্যাঁ, ওকে। সো আমরা এই জিনিসটা মাথায় রাখলাম। এবার দেখো এখানে বলছে যে একটা বিক্রিয়া দিছে, পানি প্লাস অ্যামোনিয়া বিক্রিয়া করে NH4OH- তৈরি করছে। বলছে বিক্রিয়াটিতে পানির ভূমিকা কি। দেখো পানির ক্ষেত্রে কি হয়েছে, পানির চেঞ্জটা কোথায়, পানি এখানে হাইড্রোজেন দুইটা ছিল, এই পানি থেকে হাইড্রক্সিল তৈরি হয়েছে যেখানে আমার হাইড্রোজেন একটা আছে, মানে দুইটা থেকে একটা হাইড্রোজেন হয়েছে, মানে এই H2O প্রোটন H+ দান করে। প্রোটন দান করে যে তাকে বলা হয়, ভাইয়া পরিবেশ রসায়নে আমরা শিখবো ব্রনস্টেড লাউরি অ্যাসিড। তার মানে পানি এখানে অম্ল হিসেবে কাজ করতেছে। বেজে খেয়াল করো এখানে হাইড্রোজেন ছিল 3টা, এখানে 4টা, তাহলে হাইড্রোজেন এখানে বেজের ক্ষেত্রে গ্রহণ হয়, সে প্রোটন গ্রহণ করে, এজন্য ব্রনস্টেড লাউরি মতবাদকে প্রোটনীয় মতবাদও কিন্তু বলা হচ্ছে। সো আমাদের এখানে পানি অম্ল হিসেবে কাজ করতেছে। এরপরে আসো পানির আয়নিক গুণফল। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফল KW এবং মোলার ঘনমাত্রা থেকে বিয়োজিত অবিয়োজিত পানির অনুপাত বের করো। আচ্ছা ঠিক আছে, সো এখন তোমাকে যেটা মোলার ঘনমাত্রা জানা লাগবে। সো পানির ক্ষেত্রে মোলার ঘনমাত্রা কি রকম, S সমান কি N/V, আর N সমান কি W/M, আর নিচে তো V আছেই। তাহলে W কত, পানির W আমরা জানি কত, এখানে আমরা হচ্ছে পানির এখানে কতটুকু ধরবো বলো তো, আমরা সবসময় স্ট্যান্ডার্ড 1 কেজি ধরবো। এখন 1 কেজি মানে কি 1000 গ্রাম, তাহলে 1000 ডাব্লুর ভ্যালু 1000 গ্রাম। পানির আণবিক ভর 18, আর ভি কত 1 লিটার ধরে নিব, এটা আসে 55.55, ঠিক আছে, এত মোলার। তো এটা হলো পানির মোলার ঘনমাত্রা। এখন বলছে পানির আয়নিক গুণফল থেকে পানির বিয়োজিত পরিমাণটা কেমনে বের করব। পানির আয়নিক গুণফল আমরা জানি 25 ডিগ্রিতে 1 × 10⁻⁻14। এখন বিয়োজিত পরিমাণ মানে কি, হাইড্রোজেন আয়ন বা হাইড্রক্সিল আয়নের যে কোনো একটাকে নেওয়া লাগবে। সো আমরা এরকম জানি যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন এই দুইটাকে গুণ করলে আসে 10⁻14। সো হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়নের ভ্যালু সমান বলে এটাকে এরকম লেখা যায় যে হাইড্রোজেন আয়নের স্কয়ার, দুইটার ভ্যালু তো সমান, এটাও 10⁻⁷, এটাও 10⁻⁷। সো এখানে লেখা যায় হাইড্রোজেন আয়নের স্কয়ার ইকুয়ালস টু 10⁻⁴। অতএব এখান থেকে বলা যায় যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মুখস্থ আর কি, বাট হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা জানি হচ্ছে এরকম রুট করে দিতে হবে এই ভ্যালুটাকে। তো এখান থেকে আসবে হচ্ছে 10⁻⁷। তো এইটা হচ্ছে পানির বিয়োজিত পরিমাণ, ঠিক আছে। আমাকে বলছে বিয়োজিত আর অবিয়োজিতর অনুপাত, তাহলে বিয়োজিত বাই অবিয়োজিত, তাহলে বিয়োজিত হচ্ছে 10⁻⁷, অবিয়োজিত কোনটা হবে, এটা হচ্ছে পানির মোলার, মানে এটা মোট। তাহলে মোট থেকে বিয়োজিত 10⁻⁷টা বাদ দিব, তাহলে এইটা হচ্ছে বিয়োজিত, এটা অবিয়োজিত, এই দুইটার ভ্যালুই তোমাকে ইকুয়াল করে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা একটু বের করি চলো। 10⁻⁷ ডিভাইডেড বাই 55.55 মাইনাস 10⁻⁷। সো এখানে আসে 1.8 × 10⁻⁹। সো এই যে এইটা /1। সো আমাদের অ্যান্সার কি হবে, এই যে এইটা। হ্যাঁ, ওকে। সো আমরা আশা করি ভাইয়েরা বুঝতে পেরেছি। এই ম্যাথটা খুব একটা কমপ্লিকেটেড না, বাট একটু থিওরি বুঝতে হবে। 298 কেলভিন তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান কত। যারা আগেরটাই গুরুত্ব দিচ্ছ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করছো, তাদের কিন্তু এই ম্যাথটা ইজি। দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পানির আয়নিক গুণফলের মান তুমি জানো, পানির আয়নিক গুণফলের মান হচ্ছে 1 × 10⁻⁴। হ্যাঁ, 1 × 10⁻⁴ মোলার স্কয়ার। সো এখানে 25 ডিগ্রি মানেই কি 298 কেলভিন।
তো এটা তাহলে অ্যান্সার কি 10⁻⁻14। এবং যত টেম্পারেচার বাড়বে, আগেই বলা হয়েছে পানির আয়নিক গুণফলের মানও কিন্তু বেড়ে যাবে। সো আমাদের নেক্সট টপিক কি বলছে, নেক্সট টপিক হচ্ছে অ্যাসিড ও ক্ষারের বিয়োজন ধ্রুবক সংক্রান্ত সমস্যা। এটাকে ছোট কথায় বললে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র সংক্রান্ত সমস্যা। সো দেখো এখানে কি বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.1 মোলার অ্যাসিটিক 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড এত পার্সেন্ট আয়নিত হলে অ্যাসিডটির বিয়োজন ধ্রুবক কত। দেখো এখানে কি কি ভ্যালু দেওয়া আছে, দেখো ঘনমাত্রা সি দেওয়া আছে, বিয়োজন আয়নিত হয় বলা আছে, তার মানে আলফা দেওয়া আছে, বিয়োজন ধ্রুবক মানে অ্যাসিডের ক্ষেত্রে কে বের করা লাগবে। আমরা জানি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আলফা বা হচ্ছে অ্যাসিডের বিয়োজন মাত্রা আলফা ইকুয়ালস টু √Ka ডিভাইডেড বাই সি, √Ka ডিভাইডেড বাই সি। তাহলে এখান থেকে আমি যদি এটা করি, কে বের করা লাগবে না, তাহলে এখান থেকে আলফা স্কোয়ার সি, আলফা স্কোয়ার সি সমান কে, তাহলে আলফা স্কোয়ার সি করে দাও। আলফা কত 1.45, 1.45 তো না, তাহলে এটা হবে কত, 100 দিয়ে ডিভাইড করলে 0.145, মানে সরি হচ্ছে 0.0145 স্কোয়ার ইন্টু সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু আসতেছে 0.01। সো এই ভ্যালুটা আসে 2.10 10⁻⁻6, 2.10 10⁻⁻6। সো এই যে এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। সো এটা হবে অ্যান্সার। সো জাস্ট ভ্যালুটা বসাই দিব। সো নেক্সটে চলো, অ্যামোনিয়ার কনজুগেট আয়ন বলা আছে, অ্যামোনিয়ার কনজুগেট অম্ল NH4, মানে অ্যামোনিয়াম হচ্ছে একটা বেজ, এই বেজের কনজুগেট অম্ল NH4 এর কে দেওয়া আছে, কে দেওয়া আছে, কেবি বের করতে বলছে। আমরা জানি যে কোনো একটা ক্ষারের ক্ষেত্রে তার কনজুগেট মানে অনুবন্ধী অম্ল থাকে, আর কোনো একটা অম্লের থাকে অম্লের সাথে তার অনুবন্ধী ক্ষারক থাকে, দুইটার গুণফল করলে যদি কে আর কেবি গুণ করো, কে ইন্টু কেবি, এই ভ্যালুটা আসে হচ্ছে 10⁻⁻14, ঠিক আছে। সো এই 10⁻⁻14 যেটা আসে, তাহলে কে এর ভ্যালু তো তুমি জানো, তাহলে কেবির ভ্যালু কি হবে 10⁻⁻14 ডিভাইড বাই 5.8 ইন্টু 10⁻⁻10, তাহলে 10⁻⁻14 ডিভাইড বাই 5.8 ইন্টু 10⁻⁻10। সো এটা আমাদের আসে 1.72 ইন্টু 10⁻⁻5। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো নেক্সট চলো, 298 কেলভিন তাপমাত্রায় নাইট্রাস অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে যে ঘনমাত্রায়, তার মানে বিয়োজন ধ্রুবক দেওয়া আছে মানে কি, আলফার ভ্যালু দেওয়া আছে। আলফার ভ্যালু দেওয়া আছে যে ঘনমাত্রায় অ্যাসিডটা আয়নিত 5%, সরি আলফার ভ্যালু না, বিয়োজন ধ্রুবক দেওয়া আছে মানে কি, আচ্ছা খেয়াল করো, আচ্ছা এই ম্যাথটা খেয়াল করো, 298 কেলভিন তাপমাত্রায় নাইট্রাস অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক মানে কে দেওয়া আছে, এখানে যে ঘনমাত্রায় 5% আয়নিত হয় মানে এখানে আলফা দেওয়া আছে, সেই ঘনমাত্রাটা নির্ণয় করতে বলছে, সি নির্ণয় করতে বলছে, একই সূত্র। তাহলে আমরা জানি আলফা ইকুয়ালস টু √Ka ইন্টু সি, তাহলে সি সমান কি হবে, সি সমান হবে, এটাকে আগে স্কোয়ার করো, তাহলে এটা হবে আলফা স্কোয়ার ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই সি, তাহলে এটা হবে হচ্ছে সি ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই আলফা স্কোয়ার। তাহলে কে এর ভ্যালু কত ভাই, কে এর ভ্যালু হচ্ছে 4.5 ইন্টু 10⁻⁻4, আর আলফা স্কোয়ার হলো 5%, মানে 5 ডিভাইডেড বাই 100 এটার স্কোয়ার, মানে 0.05 ইন্টু স্কোয়ার। তাহলে এটা কত আসে, এটা আসে হচ্ছে 4.5 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই 0.05 তার উপর স্কোয়ার। সো ভাই এটা আসে 0.18 করে আছে, প্রথমটাই আছে 0.18 মোলার। ওকে, বুঝতে পারতেছি তো। ওকে, সো এরপরে আছে আমাদের টাইপ নাম্বার 7 পিএইচ আর পিওএইচ সংক্রান্ত সমস্যা বলি। বলছে কোন দ্রবণের পিএইচ, এই ম্যাথগুলো একটু ভালো করে দেখবা, কোন দ্রবণের পিএইচ আছে এত, আয়তন এত লিটার হলে এত লিটার দ্রবণে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কত, বা হাইড্রক্সিল আয়ন কয়টা আছে, হাইড্রক্সিল আয়ন কয়টা আছে, ভালো করে খেয়াল করো, হাইড্রক্সিল আয়ন বলতেছি, দেখছো, মানে আমি আবার ঠান্ডা মাথায় বলি। দেখো ভাই এখানে একটা ম্যাথ আছে, বলছে কোন দ্রবণের পিএইচ 8.5, বলছে আয়তন 2.5 লিটার দ্রবণে কতটি হাইড্রোজেন আয়ন আছে, হ্যাঁ কতটি হাইড্রোজেন আয়ন আছে, ভালো করে খেয়াল করবা। সো দেখো কোনো একটা দ্রবণের পিএইচ যদি দেওয়া থাকে, আমরা জানি পিএইচ সমান কি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এ সবাই জানি। তাহলে এখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি আমাকে বের করতে হয়, তাহলে যেটা করা লাগবে, মনে রাখবা শর্টকাট একটা, 10⁻⁻ পিএইচ বসাই দিবা, 10⁻⁻ পিএইচ এর ভ্যালু হচ্ছে 8.5। তাহলে এখান থেকে তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইজিলি পেয়ে যাচ্ছ। তাহলে
-8.5। তো এখান থেকে আমাদের মোটামুটি একটা ভ্যালু আসবে 10⁻⁻8.5, তাই না? 10⁻⁻8.5। সো এটা আমাদের ভ্যালু আসে 3.16 ইন্টু 10⁻⁻9 মোলার। হ্যাঁ, এটা হচ্ছে ঘনমাত্রা। এখন খেয়াল করো, এই যে ঘনমাত্রাটা পাইছো, এই ঘনমাত্রাটা নিয়ে একটু কাজ করো। এই যে ঘনমাত্রা তুমি পাইছো, এটা নিয়ে একটু কাজ করো। এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। ঘনমাত্রা মানে কি ভাইয়া? একটু খেয়াল করি, 3.16 ইন্টু 10⁻⁻9 মোলারিটি, এম মানে ওপরে হচ্ছে মোল, নিচে হচ্ছে লিটার। তার মানে 1 লিটারে আছে এত মোল। তোমাকে বলছে 2.5 লিটারে কত আছে, তাহলে দেখো অতএব 2.5 লিটারে 2.5 লিটারে 2.5 লিটারে আছে 3.16 ইন্টু 10⁻⁻9 ইন্টু 2.5 এত মোল। তাহলে এটা গেল মোল। এখন আবার তুমি জানো যে 1 মোলে থাকে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অণু, তাহলে এত মোলে কত থাকবে? তাহলে থাকবে 3.16 ইন্টু 10⁻⁹ ইন্টু 2.5, এটা কিন্তু মোল। তাহলে এত মোলে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক, 1 মোলে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এত মোলে কি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার মানে কি 6.023 10⁻23টা অণু, এখানে অণুকে হাইড্রোজেন আয়ন। তাহলে এই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে যেই ভ্যালুটা তুমি পাইছো এটাকে 2.5 লিটারে নিয়ে গেলা, 2.5 লিটারে কত মোল হয় সেটাকে আবার অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে 6.023 10⁻23 দিয়ে মাল্টিপ্লাই করলে 4.76 ইন্টু 10⁻15, 4.76 ইন্টু 10⁻15, এইটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তো এই ধরনের ম্যাথ যদি ক্লিয়ার নয়, সামনে কিন্তু আরো আছে, করতে হবে। দেখো, মানুষের রক্তের পিএইচ দেওয়া আছে, ওই রক্তের 1 ml হাইড্রক্সিল আয়নের সংখ্যা নির্ণয় করতে বলছে। ভালো করে এটা আবার খেয়াল করি, তাহলে যদি না বুঝি, পিএইচ থেকে কখনো হাইড্রক্সিল আয়নের সংখ্যা নির্ণয় করা যায়? পিএইচ থেকে তো হাইড্রোজেন আয়নের সংখ্যা বের করা যায়। তাহলে পিওএইচ বের করে নাও। তাহলে পিওএইচ কত? আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ কত? 14। তাহলে পিওএইচ কত? 14 মাইনাস 7.4, তাহলে এটা হচ্ছে 6.6 আছে, তাই না? তাও একবার করে দেখি, 14 মাইনাস 7.4, তাহলে এটা আমার মোটামুটি 6.6 আসে। তাহলে আমি শর্টকাট শিখাইলাম। তাহলে পিওএইচ থেকে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কি পাবা? 10⁻⁻6.6, 10⁻⁻ পিওএইচ। তাহলে 10⁻⁻ পিওএইচ। তাহলে ভালো করে একটু দেখো, আমি একটু শর্টে করে দিচ্ছি তোমাদের। 10⁻⁻6.6 2.51 ইন্টু 10⁻2.51 ইন্টু 10⁻⁻7 এত কি? মোলার। আবারও মোলার জিনিসটাকে ফোকাস করো। আমি জানি এখানে 2.51 ইন্টু 10⁻⁻7 মোলার কথাটা মানে মোল পার লিটার। ভালো করে খেয়াল করি, তার মানে 1 লিটারে আছে এত মোল। আমাকে বলছে 1 ml এ কত? ভাইয়া 1 লিটার মানে কত? 1 লিটার মানে 1 লিটার বা 1000 ml। তাহলে 1000 ml এ 1000 ml এ আছে হচ্ছে 2.51 ইন্টু 10⁻⁻7 মোল, ঠিক আছে? তাহলে আমার 1 ml এ কতটুকু আছে? 1 ml এ আছে, 1 ml এ আছে, এটা ডিভাইডেড বাই 1000, 2.51 ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই 1000, এটা কি? মোল। এটা কি পাইলাম? মোল। আবার এখানে মোল চাই নাই, সংখ্যা বের করতে বলছে, তাহলে এত মোল আগে পাইলাম। এবার খেয়াল করো, মোল থেকে সংখ্যায় কিভাবে যাবো? 1 মোলে আবার অ্যাভোগাড্রো নাম্বার সঙ্গে কোনো পরমাণু থাকে, যে 2.51 ইন্টু 10⁻⁷ ডিভাইড বাই 1000, এবং এইটা তো মোল, এই মোলে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যা কোনো পরমাণু থাকে, তাহলে 6 ইন্টু 10⁻23টা হাইড্রক্সিল আয়ন, ঠিক আছে? আগেরটা ডুপ্লিকেট, আগেরটাই কি করা লাগছিল? 2.5 লিটারে বের করতে বলছিল, এবার 1 লিটার থেকে 1000 ml থেকে 1 ml এ নিয়ে আসতে বলছে। সো এই হচ্ছে তোমার, এখান থেকে এই ভ্যালুটা বের করে ফেলবা, ঠিক আছে? এই যে এই ভ্যালুটা বের করে ফেলবা, তাহলে তোমার ম্যাথের অ্যান্সার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? কত আসে সেটা তুমি দেখে নিবা, ভাইকে জানাই দিবা। ওকে, নেক্সটে চলো, কমলা লেবুর রসের পিএইচ দেওয়া আছে, হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বের করো। সেম ভাবে তুমি করবা, সিমিলার। হ্যাঁ, সিমিলার, এটা নিজেরা আমরা করে ফেলবো। দেখো, পিএইচ থেকে হাইড্রক্সিল আয়ন জীবনে বের করা যায় না, পিএইচ থেকে পিওএইচ বের করবা, 10⁻⁻, ওই পিওএইচ এর ভ্যালু বসাই দিবা, ম্যাথ শেষ। ওকে, পানিতে নিচের কোন দ্রবণটির পিএইচ সবচেয়ে বেশি? ভাই একটা স্কেল যদি আমি এখন এঁকে দিই তোমাকে, এটা ধরো তোমার পিএইচ স্কেল, মাঝ বরাবর থাকে 7, এই কোণায় থাকে 0, এই কোণায় থাকে 14। সো যত এই 0 থেকে 7 এর আগ পর্যন্ত অ্যাসিডিক, আর 7 থেকে 14 এর পর পর্যন্ত বেসিক দ্রবণ।
সো এই যে অ্যাসিডিক আর বেসিকের মধ্যে কি চলে আসলো, আচ্ছা অ্যাসিডিক আর বেসিকের মধ্যে দেখতে পাচ্ছ বেসিক দ্রবণের পিএইচটা অনেক বেশি থাকে, তার মানে তোমাকে বুঝতে হবে যে কোনটা বেসিক আছে। তো এখানে দেখো ম্যাগনেসিয়াম সালফেট যেটা আছে এখানে তোমার উৎপত্তি খুঁজে বের করতে হবে। তো ম্যাগনেসিয়াম সালফেটের উৎপত্তি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আর সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। সো এখানে সালফিউরিক অ্যাসিড অনেক বেশি শক্তিশালী ক্ষারের তুলনায়, তাই এটার দ্রবণের প্রকৃতি হয়ে যাবে মোটামুটি কি ভাইয়া, মোটামুটি হচ্ছে আমাদের মোটামুটি হয়ে যাবে অম্লীয় প্রকৃতির, অম্লীয় দ্রবণের পিএইচ অনেক কম থাকে। আচ্ছা সোডিয়াম ক্লোরাইড লবণ, তাহলে এটা আগেই বাদ। ফেরিক ক্লোরাইড এটাও আগেই বাদ, কারণ এখানে হচ্ছে FeOH3 আর HCl এর একটা মিশ্রণ, HCl শক্তিশালী, বাদ। আচ্ছা সোডিয়াম কার্বনেট আর NH4Cl, NH4Cl আগেই তুমি জানো দুর্বল অম্ল, মানে দুর্বল একটা হচ্ছে বা এটা লবণও ধরে ফেলতে পারো, কারণ এখানে যেটা হয় NH4Cl তৈরি কিভাবে হয়, যে এখানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে HCl হয়। খেয়াল করো অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে যদি HCl হয়, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দুর্বল ক্ষার আর এখানে HCl শক্তিশালী, তার মানে এটা দ্রবণে অ্যাসিডিক প্রকৃতিটা বেশি থাকবে, অ্যাসিডিক প্রকৃতির পিএইচ কম হয়। সোডিয়াম কার্বনেট হচ্ছে মোটামুটি, দেখো সোডিয়াম হাইড্রক্সাইড আর এখান থেকে তুমি যদি খেয়াল করো কার্বনিক অ্যাসিডের মিশ্রণ হয়। তো এই যে সোডিয়াম হাইড্রক্সাইড, এই সোডিয়াম হাইড্রক্সাইড শক্তিশালী দ্রবণ মানে কি, শক্তিশালী ক্ষার মানে কি, এটার পিএইচ বেশি, আমার বলছে পিএইচ বেশি। দেখো প্রত্যেকটার ঘনমাত্রা সেম, সো ঘনমাত্রা নিয়ে কাজ নাই, জাস্ট তোমাকে চেঞ্জ করতে হবে কোথায়, কোনটা শক্তিশালী ক্ষার থেকে তৈরি হয়েছে। বা এখানে তুমি মনে করতে পারো এটাও আমার লবণ, এটাও লবণ, এটাও লবণ, এটাও লবণ, বাট এই যে জিনিসটা দেখতেছো এইটা একটা মোটামুটি একটা স্টেবল সোডিয়াম কার্বনেট, বা এটাকে বলা হয় কি সোডিয়াম কার্বনেট, বা এটাকে হচ্ছে কাপুর গাজার সোডা বলা হয়, ঠিক আছে। আচ্ছা এবার আসো এই যে এখানে আসো, এটা কি বলতেছে, এক্স ও ওয়াই দুটি জলীয় দ্রবণের পিওএইচ এবং পিএইচ এর মান দেওয়া আছে, তার মানে এক্স এর ক্ষেত্রে পিওএইচ এর ভ্যালু দিয়ে দিচ্ছে হচ্ছে আমার 8, আর ওয়াই এর ক্ষেত্রে আমার পিএইচ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে, ওয়াই দ্রবণের পিএইচ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 11, ও দুইটারই পিওএইচ এর মান দেওয়া আছে, সরি ওয়াই এর ক্ষেত্রেও তোমার পিওএইচ এর ভ্যালু দেওয়া আছে, পিওএইচ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 11। একটা ভুল থেকে কত বড় ভুল হয়ে যায়, এটা আসলে দিছে এরকম যে এই H3O+ হাইড্রোনিয়াম আয়নের গাঢ়ত্বের পরিমাণ জানতে চাইছে। হাইড্রোনিয়াম আয়নের গাঢ়ত্ব, তাহলে হাইড্রোনিয়াম আয়ন এটার পিওএইচ দেওয়া, এখান থেকেও পাবা না, তাহলে এখান থেকে পিওএইচ দেওয়া, তাহলে এটারও পিএইচ লাগবে। পিএইচ তাহলে কি হবে 14 - 11, তার মানে এটা আসবে 3। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ পিএইচ যদি জানো তাহলে হাইড্রোনিয়াম আয়ন কত হবে, এখান থেকে 10⁻⁶, আর এখান থেকে হাইড্রোনিয়াম আয়ন কি হবে, হাইড্রোনিয়াম আয়ন হয়ে যাবে 10⁻⁻3। এখন দুইটাকে ডিভাইড করে দিতে বলছে, মানে অনুপাত চাইছে, 10⁻⁶ বাই 10⁻3, তার মানে আলটিমেটলি এটা হচ্ছে 10⁻³ থাকে। 10⁻³ কে লেখা যায় 1/1000, ঠিক আছে। তো আমাদের তাইলে অ্যান্সার কি হবে 1:, এইটা হ্যাঁ 1:1.1 × 10⁻³ মানে উপরে 1 নিচে হচ্ছে 1000 কে আবার 1 × 10³ আকারে লেখা যায়। বোঝা গেছে আমাদের এই কোশ্চেনটাই এত ঝামেলা হলো ওই টাইপিং এ মিস্টেক হয়েছে এই জন্য আর কি। আচ্ছা সামুদ্রিক পানির OH আয়নের ঘনমাত্রা বলছে, এই যে হাইড্রোনিয়াম এখানে লিখতে ঝামেলা করছে, হ্যাঁ টাইপিং এ একটু প্রবলেম হয়েছে আর কি। আচ্ছা সামুদ্রিক পানির হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, আমাকে বলছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত। সো আমরা জানি হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা দুইটাকে মাল্টিপ্লাই করলে আসে 10⁻⁻14। তাহলে যে কোনো একটারটা কি হবে, আমার খালি হাইড্রোনিয়াম আয়নেরটা কি হবে, হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা হবে 10⁻⁻14। তাহলে শুধুমাত্র আমার বের করতে বলছে হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন কেমন হবে 10⁻⁻14 ডিভাইড বাই আমাদের আসবে হচ্ছে 5 × 10⁻⁶। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা বের করলে হয়ে যাচ্ছে, তো 10⁻⁻14 ডিভাইড বাই 5 × 10⁻⁶, এটা 2 × 10⁹। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে নেক্সটে চলো, লাস্টে আমাদের আরেকটা টাইপই বাদ আছে, সেটা হচ্ছে ভাই বাফার দ্রবণ। সো বাফার দ্রবণ আমরা চলো শুরু করি। ওকে সো বাফার দ্রবণ থেকে আমরা দেখো একটি বাফার দ্রবণে এত মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং এত মোল অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, দ্রবণটির পিএইচ কত। ফার্স্ট অফ অল খেয়াল করো যে বাফার দ্রবণটা তোমাকে দেওয়া আছে, এই বাফার দ্রবণটা হচ্ছে একটা ক্ষারীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণ দিয়ে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে পিএইচ, তো তুমি ক্ষারীয় বাফার থেকে আগে পিএইচ পাবা না, পিওএইচ বের করো। পিওএইচ সমান কি হবে, PKB প্লাস log অফ
যে তুমি এটাকে ঘনমাত্রা দিয়েও করতে পারো, মোল সংখ্যা দিয়েও করতে পারো। তো আমরা এখানে মোল সংখ্যা n অফ সল্ট দিলাম, আর নিচে হচ্ছে n অফ বেস দিব, ঠিক আছে, যেহেতু ক্ষার n অফ বেস। তো খেয়াল করো পিকে বির ভ্যালু ডিরেক্ট দেওয়া নাই, কেবির ভ্যালু দেওয়া আছে। পিকে বি সমান কি মাইনাস লগ অফ কেবি, সো মাইনাস লগ অফ কেবির ভ্যালুটা বসাই দাও 1.8 ইন্টু 10⁻⁻⁵। মন মতো একটা ভ্যালু বসাই দিছে আর কি, এই ভ্যালুতে ম্যাথ মন মতো বানাইছে আর কি। লগ অফ এন অফ সল্ট কত, সল্ট কোনটা এখন বলেন তো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে সল্ট হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডটা, তার মানে 0.035 বসাই দিলাম। আর এখানে বেস কত 0.020, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি এখান থেকে ক্যালকুলেশন করে যা আসবে এটা আসবে পিওএইচ এর ভ্যালু। এখান থেকে পিওএইচ এর ভ্যালু কত আসে চলো আমরা বের করে ফেলি। সো এখান থেকে পিওএইচ এর ভ্যালুটা আসবে আমাদের মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10⁻⁻⁵। সো এই যে ভ্যালুটা আসলো এটার সাথে যোগ করব লগ অফ 0.035 ডিভাইডেড বাই 0.020, সেটা আসবে 4.98। তাহলে পিএইচ কত আসবে 14 মাইনাস অ্যান্সার, সো সরি 14 মাইনাস 4.98 চলে গেছে আর কি। সো এটা আমাদের আসবে 9.02। 9.02 কোথায় আছে? 9.02 তো নাই, 9.01 আছে। 14 মাইনাস 4.98, সো এটা আসবে 9.02। তো 9.02 নাই, 9.01 আসছে, তো এটা দেখাই দিব কাছাকাছি আসছে যেটা। ওকে, নেক্সট চলো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যাসিটিক অ্যাসিডের পিকে এর মান দেওয়া আছে কত, সেটা হচ্ছে 4.761। 5 পিএইচ এর বাফার দ্রবণ সোডিয়াম অ্যাসিটেট থেকে কিভাবে প্রস্তুত করা যায়? আচ্ছা, তার মানে বুঝছো একটু আগে তুমি এই জায়গায় পিওএইচ পিএইচ এর ভ্যালু বের করছো, এবার পিএইচ এর ভ্যালু বলা আছে এবং পিকে এর ভ্যালুটা ডিরেক্ট বলা আছে। তোমাকে বলছে যে কিভাবে প্রস্তুত করা যায় যখন সল্ট আর বেস বা সল্ট আর হচ্ছে অ্যাসিডের তোমার একটা অনুপাত, সেই অনুপাতটার মান এই লগের ভেতরকার যে মানটা এটা বের করতে বলছে। দেখো ভালো করে খেয়াল করো, অপশনগুলো দেওয়া আছে, দ্য রেশিও অফ সোডিয়াম অ্যাসিটেট টু অ্যাসিটিক অ্যাসিড ইজ এত, এরকম রেশিও দেওয়া আছে। তার মানে বুঝতে পারতেছো এখানে হচ্ছে পিকে দেওয়া আছে, এটা দেওয়া আছে সোডিয়াম অ্যাসিটেট থেকে কিভাবে প্রস্তুত করা যায়। তার মানে অ্যাসিটিক অ্যাসিড বলা আছে, মানে এটা ক্ষারীয় বাফার না, এটা অম্লীয় বাফার। অম্লীয় বাফারের সূত্র কি পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ অফ, তাহলে আমরা এখানে রেশিও অফ সোডিয়াম অ্যাসিটেট টু অ্যাসিটিক অ্যাসিড, এখানে এন অফ সল্টও বসাইতে পারো আর হচ্ছে ওই অনুপাতও বসাইতে পারো। তো আমরা ধরো এরকম ঘনমাত্রা বসাইলাম, তাহলে ঘনমাত্রা কি বেস, ঘনমাত্রা অফ লবণ সল্ট। সো সল্ট কোনটা? সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট কেমন হয় ভাইয়া? অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিটেট দেখতে কিন্তু এমন হয় যে CH3COOH এর H থেকে সোডিয়াম ঢুকে যায় আর নিচে থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তাহলে CH3COOH। তো এই হচ্ছে অনুপাত। এখন খেয়াল করো পিএইচ এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে? পিএইচ এর ভ্যালু দেওয়া আছে 5, বসাই দাও। মাইনাস পিকে, এই যে পিকে এটাকে এই সাইডে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, পিকে এর ভ্যালু 4.761 বসাই দাও, এখানে মাইনাস করে দাও। আর এখানে থেকে লগের মধ্যে এই যে ভ্যালুটা, লগের মধ্যে এই ভ্যালুটা আমি এটা লিখলাম না, তাহলে লগের ভেতরকার ভ্যালু বের করার সিস্টেম কি? লগের ভেতরকার ভ্যালু বের করার সিস্টেম হচ্ছে তুমি 10 উভয় পক্ষে হচ্ছে কি নিতে হয়, উভয় পক্ষে তোমাকে হচ্ছে ওই যে লগ, তার মানে তোমাকে অ্যান্টি লক করতে হবে। অ্যান্টি লক করলে যে ব্যাপারটা আসবে, অ্যান্টি লক করলে এই যে ভ্যালুটা আছে এটা 10 এর পাওয়ারে উঠে যাবে। 10 এর পাওয়ারে এই যে এই ভ্যালুটা উঠবে, এই ভ্যালুটা কি 5 মাইনাস 4.761, তাহলে অ্যান্টি লক করলে এই লকটা গন, তাহলে এখান থেকে এই ভ্যালুটা কিন্তু চলে আসবে। এই ভ্যালুটা কি CH3COONA এটার ঘনমাত্রা, সরি CH3COONA এটার ঘনমাত্রা ডিভাইডেড বাই CH3COOH। সো এটার ভ্যালু কিন্তু এখান থেকে চলে আসবে, ঠিক আছে। সো এখান থেকে দেখো কত আসে আমাদের, মোটামুটি এই ভ্যালুটা আসবে হচ্ছে এরকম সম্ভবত, আমি একটু করে দেখি। 10 এর পাওয়ার হচ্ছে আমাদের 5 মাইনাস 4.761, সো এটা আসে 1.7338, এই 1.7338, 1.7338, মানে এটা আসে, মানে উপরেরটা হচ্ছে 1.7338, নিচেরটা হচ্ছে 1:2, তার মানে এই যে এটা হবে দ্য রেশিও অফ সোডিয়াম অ্যাসিটেট টু অ্যাসিটিক অ্যাসিড। টু অ্যাসিটিক অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড নিচে আছে, সোডিয়াম অ্যাসিটেট উপরে আছে, সোডিয়াম অ্যাসিটেট আছে 1.7338, এটা আবার দশমিক হয়ে গেছে 1.7338, তাহলে এটাকে আমরা লেখা যায় এরকম, অতএব
1.7338:1, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। সুন্দর একটা কোশ্চেন ছিল, কোথায় আসছে, কুয়েট 15-16-তে আসছে, এটা হচ্ছে অ্যান্সার। সো মোটামুটি আমাদের এই ছিল আমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের অংশের ক্লাসের যে এমসিকিউ সলভ। আমরা আশা করি বুঝতে পারছি ক্লাসটা। তোমরা যদি আমার রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের যেই আমরা থিওরি প্লাস ম্যাথমেটিক্সের অ্যাডমিশন ক্লাসটা করছি ইঞ্জিনিয়ারিংয়ের, সেটা যদি করতে পারো ঠিক মতো, এইগুলো কিছুই মনে হবে না, কারণ ওখানে আমরা এত প্রবলেম সলভ করছি ভাইয়া, এগুলো সবই ছিল এবং এর থেকে অনেক বেশি প্রবলেম ছিল। তো আমরা আশা করি তোমরা এই ক্লাসটা করার সময় ভিডিওটা নিজে পজ করে নিজে আগে ট্রাই করছো, তারপর ভাইয়ার সলভগুলো দেখছো। তো আবারও তোমাদেরকে অনেক ধন্যবাদ। সামনের কোনো একটা ক্লাসে হয়তো দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ তোমরা সেরা একটা রেজাল্ট করবা, সেই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাসটা শেষ করছি। সবাই ভাইয়ার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।